দেখুন, শাহরিয়ার যদি চুরিটা করেই থাকতো তাহলে তো তার কোনো না কোনো প্রমাণ আমরা পেতাম, কিন্তু আমরা তো সেরকম কোনো প্রমাণ পাইনি। তাহলে শাহরিয়ার যে চুরি করেছে এটা বলাটা অন্যায়। দেখুন, আমি নিজের চোখে দেখেছি শাহরিয়ারকে আমার উপরে ঢুকতে। তখন আমি জেগেছিলাম, আর আমি নিজের চোখে তো আর ভুল কাউকে দেখতে পারি না। দেখুন, আপনার চোখে যেটা দেখেছেন সেটা সত্যি হতে পারে অথবা মিথ্যা হতেও পারে, কিন্তু আপনি এটা বলতে পারেন না প্রমাণ ছাড়া যে শাহরিয়ার চুরি করেছে। শাহরিয়ার আমার সঙ্গে অনেক দিন ধরে আছে। ছেলেটার আপন বলতে একমাত্র আমি। আমি শাহরিয়ারের পক্ষ নিচ্ছি না, আমি শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠাতা করছি। ও আপনার চামচা হতে পারে, কিন্তু আমাদের কাছেও কোনো কিছুই না। আপনি এটার বিচার করবেন কিনা বলুন। আমার 2টা ছাগল আর 2টা গরু পাওয়া যাচ্ছে না, আর আমার মনে হচ্ছে শাহরিয়ার এগুলো নিয়েছে। শাহরিয়ার নতুন জামা কাপড় এসব কিছু কোথায় পেল? মোটেও এরকম কথা বলবেন না শাহরিয়ারকে। কালকে আমি শহরে গিয়েছিলাম এবং আমি শাহরিয়ারের জন্য জামা কাপড় নিয়ে এসেছি, আর এটাই সে পড়েছে। আপনি এভাবে ভুল কথা বলতে পারেন না। এরপর যদি এসব কথা বলেছেন তাহলে কিন্তু আপনার খবর করে ছাড়বো আমি। আপনি শুধু শুধু একটা ছেলেকে এভাবে অপবাদ দিচ্ছেন। ও আপনার কি ক্ষতি করেছে? কোনো ক্ষতি করেনি আপনার, বরঞ্চ আপনি ওর ক্ষতি করেছেন। কারণ আপনার দুর্নীতি সে আমার বাবার কাছে প্রমাণ করে দিয়েছে। এটার কারণে আপনি মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবার কাছে এসেছেন আরিয়ানের নামে। তখন আর কোনো কথা বলল না। আর এদিকে আমি তখন চুপচাপ দাঁড়িয়েছিলাম। আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না, আমি সবটা বুঝিয়ে বলি। আসলে কালকে রাতে আমি গিয়েছিলাম মির্জার বাড়িতে, বিশিষ্ট একজন ব্যবসায়ীর কাছে। তবে মানুষটা খুব একটা সুবিধার না। গ্রামের মানুষকে সহজ সরল পেয়ে ইচ্ছামতো ব্যবহার করে জমি সব কিছু লিখে নিয়েছে, অনেকের ক্ষতি করেছে। আর আমি গিয়েছিলাম মির্জার কাছে আমার বাবার জমি ফেরত আনার জন্য। আর এই কারণেই আমার নামে এরকম দুর্নাম করে ফেলেছে চেয়ারম্যানের কাছে। আচ্ছা মির্জা, আমি তোমাকে একটা কথা বলি। শাহরিয়ারের বাবা তোমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, আর এই কারণে তুমি শাহরিয়ারের বাবার স্থাবর অবস্থাবর সবকিছু তোমার নামে করে নিয়েছো। এখন সেটা কত টাকা হয়েছে, আর কত টাকার বিনিময়ে তুমি ওর সম্পত্তি ফেরত দিতে পারবে? সে তো অনেক কথায়, একটু হিসেব করে বের করতে হবে। তবে আমার মনে হয় 10 লক্ষ টাকা কম হবে না, 10 লক্ষ টাকার বেশি হবে। কারণ ওর বাবা আমার কাছ থেকে নিয়েছিল 2 লাখ টাকা, আর এখন শুধু আসলে 10 লাখ টাকা হয়েছে। দেখো, ছেলেটার আপন বলতে তেমন কেউ নেই। ছেলেটার আপন বলতে শুধুমাত্র আমরা। আর তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাচ্ছি। তুমি জমিগুলো তাকে দিয়ে দাও, আর প্রতি মাসে তোমাকে টাকা দিয়ে যাবে। এভাবে টাকা দিলে তো পুরো যুগ শেষ হয়ে যাবে, তবু আমার টাকা দেয়া শেষ হবে না। আমাকে এখন 5 লাখ টাকা দিতে হবে, আর বাকি টাকাটা আমাকে প্রতি মাসে সুদে আসলে দিলেই চলবে। কিন্তু এছাড়া আমি আর কোনো কিছু করতে পারবো না। তার মানে তুমি ছেলেটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এরকম করছো? আসলে তোমার ছাগল বা গরু কোনোটাই কিছুই চুরি হয়নি। কালকে তোমার কাছে শাহরিয়ার গিয়েছিল ওর বাবার দলিল ফিরিয়ে আনার জন্য, আর তুমি সেটা দেবে না বলে আজকে তুমি আমার কাছে ওর নামে বিচার নিয়ে এসেছো। তুমি ভালো হবে কবে? আমি আমার অভিযোগ ফিরিয়ে নিচ্ছি, কিন্তু আমাকে এখন 5 লক্ষ টাকা না দিতে পারলে আমি আর সময় দিতে পারবো না, আর জমি তো ফেরত দিতেও পারবো না। ঠিক আছে, তাহলে আমি ওর হয়ে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। তুমি এবার দলিলগুলো তাকে ফেরত দাও, আর প্রতি মাসে তোমাকে টাকা দিয়ে যাবে। তারপর চেয়ারম্যান আরও কিছু কথা বলে টাকাগুলো দিয়ে দিল। আমি শুধুমাত্র চেয়ারম্যান চাচার দিকে তাকিয়ে রইলাম, কারণ উনি ছাড়া আসলে আমার আপন বলতে তেমন কেউ নেই। আমার ছোটোবেলায় মা বাবা মারা গেছে, আর মানুষ হয়েছি চেয়ারম্যান চাচার কাছে। চেয়ারম্যান চাচার যত কিছু আছে সব কিছুই দেখাশোনা আমি করি, আর ওই জন্যই আমার জন্য 5 লাখ টাকা দিয়ে দিল। 5 লাখ টাকা দেওয়ার পরে তখন মির্জা তার লোকজন নিয়ে সেখান থেকে চলে গেল। তারপর আমি চাচার পায়ের কাছে বসে বলতে লাগলাম, চাচা, আপনি আমার জন্য টাকাগুলো না দিলে হয়তো আমি এই দলিলগুলো আর কখনোই ফিরে পেতাম না। কারণ মির্জা আমাকে কখনোই এসব কিছু ফিরিয়ে দিত না। শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে। আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না।
আরে এরকম কেন বলছিস? তুই শোন, তোকে আমি আমার নিজের সন্তানের মতোই আদর করি। যা, খাবার খেয়ে মাঠে যা। দেখ লোকজন কাজ করছে কিনা। আজকে মাঠে ফসল কাটা হবে। ঠিক আছে চাচা, আমি খাবার খাওয়ার পরেই সেখানে যাচ্ছি। আর লোকজনকে আজকে টাকা দিয়ে দিতে হবে, না হলে ওরা কালকে থেকে আসবে না। বুঝতে তো পারছেন, ওরা দিনমজুর, ওরা এই টাকা দিয়ে সংসার চালায়। বিকেলবেলা এসে আমার কাছ থেকে নিয়ে যাস। এখন আপাতত যা, কারণ এখন আমার কাছে কোনো টাকা নেই। বিকেলবেলা ক্যাশ থেকে দিতে হবে। তারপর আমি খাবার খাওয়ার জন্য চাচির কাছে চলে আসলাম। চাচির কাছে আসার পরে খাবার খাওয়া শুরু করলাম। খাবার খাওয়া শেষ করার পর যখন এই মাঠে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন পেছন থেকে নীলা আপু আমাকে ডাকতে শুরু করলো। আসলে নীলা আমার ছোট, কিন্তু আমি তাকে সম্মানের জন্য আপু বলে ডাকি। সে শহর থেকে পড়াশোনা করে ঢাকা একটা বড় ভার্সিটিতে পড়াশোনা করে। আমাকে তখন পিছন থেকে ডেকে বলতে লাগলো, কিরে, তুই নাকি ইন্টার পাস করেছিস? তা এবার কি পড়াশোনা শুরু করবি, নাকি এভাবেই সারা জীবন কাটিয়ে দিবি? এভাবে মাঠে কাজ করলে, বাবার সঙ্গে থাকলে কি আর জীবনে কোনো কিছু করতে পারবি? আপু আসলে কি বলবো, গরিবের আবার কিসের পড়াশোনা, দুমুঠো খেতে পারি এটাই তো অনেক কিছু। যতটুকু পড়াশোনা করেছি এটাই তো অনেক বেশি হয়ে গিয়েছে আমার জন্য। শোন, এখনকার সময়ে পড়াশোনা করতে এত টাকার প্রয়োজন হয় না, বুঝতে পারলি? আর আমি তোকে আমার ভার্সিটিতে ভর্তি করিয়ে দেব। আমি বাবার সঙ্গে কথা বলবো যাওয়ার সময়। আমি তো পরশুদিন চলে যাব, তার আগেই আমি কথা বলবো। পরে আমি যখন বলবো তখন তুই ঢাকায় চলে আসিস। আমি সব কিছু ব্যবস্থা করে দেব। ঠিক আছে, আমি তাহলে এখন মাঠে গেলাম। আপনি খাওয়া দাওয়া করে রেস্ট করুন, আমি গেলাম আপা। এই কথা বলার পরে আমি তখন মাঠে চলে আসলাম। আর মাঠে আসার পরে লোকজনের সঙ্গে নিজেও কাজ করতে শুরু করলাম। এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। দুপুরের পরে আমি আবারও বাজারে চেয়ারম্যান চাচার কাছে চলে আসলাম টাকা নেওয়ার জন্য। তারপর টাকা নিয়ে আবারও মাঠে আসলাম, লোকজনকে টাকা দিয়ে দিলাম। তারপর লোকজন আরও কিছুক্ষণ কাজ করার পরে সেখান থেকে চলে গেল। তারপর আমি বিকেলবেলা গোসল করে বন্ধু বান্ধবের সঙ্গে বের হলাম। তখন আমাকে রাজু বলতে লাগলো, কিরে, তুই নাকি ঢাকা যাবি পড়াশোনা করতে? তুই কি আমাদেরকে ছেড়ে একেবারে চলে যাবি? দেখ ভাই, আমাদেরকে ছেড়ে কোনো জায়গায় যাস না। আরে তুই এরকম কেন বলছিস? শুধুমাত্র নীলা আমাকে বলেছে ঢাকায় নিয়ে গিয়ে নাকি আমাকে কোনো একটা ভার্সিটিতে ভর্তি করিয়ে দিবে। কিন্তু আমি তো আর একেবারে চলে যাচ্ছি না। পড়াশোনা শেষ করে হয়তো আবারও ফিরে আসবো তোদের কাছে। এখানে না আসলে আর কোথায় যাব? এটা আমার বাপ দাদার গ্রাম। তবুও আমি যতটুকু জানি যে পড়াশোনা করলে ভালো একটা চাকরি পেলে মানুষ আর কখনো গ্রামে আসতে চায় না। এই জন্য এই কথাটা বললাম। তুই কিন্তু আমাদের সঙ্গেই থাকবি, আমাদেরকে কথা দে। আরে না, কথা দিতে হবে না। আমি এমনিতেই তোদের সঙ্গে আছি আর সঙ্গেই থাকবো। তুই আমাকে নিয়ে এত টেনশন করিস না। তা তুই তো ভার্সিটিতে ভর্তি হতে পারিস। চল না দুজনে গিয়ে ঢাকায় গিয়ে ভালোভাবে পড়াশোনা করি। যদি জীবনে কিছু একটা করতে পারি তাহলে ক্ষতি কি? এটা তুই ঠিক বলেছিস, কারণ এসব কৃষিকাজ করে আর সংসার চালানো সম্ভব হচ্ছে না। আজকালকার সময় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে। তার জন্যই আমাদেরকে ঢাকায় চলে যেতে হবে। আর বাবাও আর কাজ করতে পারে না, মা এরও তো শরীর ভালো থাকে না। তাই যদি একটা চাকরি পাই তাহলে তো ভালোই হয়। দেখ, গ্রামের মধ্যে হাতে গোনা কয়েকজন আমরা যারা আছি তারা এই পর্যন্ত পড়াশোনা করতে আসতে পেরেছি। এরকম একটা অজপাড়া গাঁয়ে আমরা এতটুকু পর্যন্ত নিজের চেষ্টায় আসতে পেরেছি, মানে এটা অনেক কিছু। রাজুর সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার করে দিলাম। রাতের বেলা আমি ঘুমাতে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি আবারও মাঠে কাজ করতে শুরু করলাম। আর এইভাবেই সারাটা দিন পার হয়ে গেল। পরদিন সকালবেলা যখনই মাঠে যাচ্ছিলাম তখন দেখলাম নীলা আপু ঢাকায় চলে যাচ্ছে। তখন আমাকে চেয়ারম্যান চাচা ডাক দিয়ে বলতে লাগলো, আরে শাহরিয়ার, আজকে আবার কোথায় যাচ্ছিস? আজকে তোর মাঠে যেতে হবে না। তুই একটু নীলাকে বাইকে করে বাসে তুলে দিয়ে আয়। এখান থেকে তো আর কোনো ভ্যান গাড়িও ওই স্ট্যান্ড পর্যন্ত যাবে না। তারপরে আমি আর কোনো কথা বললাম না। আমি বাইকের চাবিটা নিয়ে বাইক বের করলাম।
বাইক বের করার পরে আমি নীলা আপুকে উঠতে বললাম। তারপর নীলা আপু সবাইকে বিদায় দেওয়ার পরে আমার পিছনে উঠে পড়ল। আমি বাইক চালাতে শুরু করলাম। এভাবে কিছুক্ষণ সময় পার হওয়ার পরে তখন গ্রামের রাস্তা পেরিয়ে স্ট্যান্ডের কাছাকাছি চলে আসলাম। তখন আমাকে পিছন থেকে নীলা আপু বলতে শুরু করলো, যদিও তোর পড়াশোনার জন্য বেশ কয়েক বছর গ্যাপ গিয়েছে, কিন্তু তবুও সমস্যা নেই। তুই অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়ে যা, দেখবি তোর জীবনটা সুন্দর হয়ে গেছে। এই গ্রামে থেকে আর কোনো কিছুই করতে পারবি না। জীবনে পড়াশোনা খুবই প্রয়োজন। দেখবি তুই জীবনে অনেক বড় হবি। এখনো পুরো জীবনটাই তো পড়ে আছে। আমার লাইফ নিয়ে শুধুমাত্র তুমি আর চেয়ারম্যান ছাড়া আমার লাইফ সম্পর্কে আর কেউ চিন্তা করে না। আমার লাইফ সম্পর্কে অন্য কেউ চিন্তা করবেই বা কেন? আচ্ছা, আমি আসছি তাহলে। তুই বাড়ি চলে যা, আমি বাবাকে সব কিছু বলেছি। আর তখন চলে আসিস যখন আমি তোকে বলবো, বুঝতে পারছিস? তারপর নীলা আপু সেখান থেকে চলে গেল। আমিও নীলা আপুকে বিদায় দিয়ে যথারীতি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে আবারও কাজে মনোযোগ দিলাম। একজনকে খুব বেশি মিস করছিলাম, সেটা হলো নীলা আপুকে। মেয়েটা যাই কিছু করুক না কেন, বাড়িতে আসার পরে আমার মোটামুটি ভালোই খেয়াল রাখতো। আর কেউ না রাখুক, সে আমাকে দিনে একবার হলেও খোঁজ খবর রাখতো। আমি সারাদিন কাজ করার পরে তখন বাজারে চেয়ারম্যান চাচার গদিতে চলে আসলাম। আর সেখানে আসার পরে তখন চেয়ারম্যান চাচা আমাকে বলতে লাগলেন, শাহরিয়ার, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। নীলা তোকে হয়তো কোনো কিছু বলে গিয়েছিল, আমি এই কথা নিয়েই তোর সঙ্গে কথা বলতে চাইছিলাম। দেখ, আমি জানি তোর একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে। গ্রামের মধ্যে হাতে গোনা কয়েকটা ছেলে শুধুমাত্র পড়াশোনা একটু ভালো, তার মধ্যে অন্যতম হলি তুই। আমি চাই তুই ভালোভাবে পড়াশোনাটা শেষ করে মানুষের জন্য কোনো কিছু করবি। এভাবে আমার এখানে থেকে আমার সবকিছু দেখাশোনা করে তো আর তোর কোনো ভবিষ্যৎ হতে পারে না। তাই আমি বলি কি, কালকে তুই ঢাকা চলে যা। ঢাকায় গিয়ে তুই ওখানে ভালো কিছু কর, নিজে কিছু করার চেষ্টাও কর। সেটা ঠিকই বলেছেন, কিন্তু কথা হলো আমি ঢাকায় গিয়ে থাকবো কোথায়, খাবো কি? আর আমি তো ঢাকা শহরে কোনো কিছুই চিনি না। হুট করে ঢাকা শহরে যাওয়ার পরে আমি কি করব, কোথায় থাকবো? আমার তো এগুলো ভাবতে না মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যতটুকু সম্ভব নীলা তোকে সাহায্য করবে। তুই নীলার হোস্টেলের পাশাপাশি কোনো একটা মেসে গিয়ে থাকবি। আর আমারও ভালো হলো, মেয়েটার দেখার জন্য একটা লোক আমার থাকলো। এমনিতেই মেয়েটাকে নিয়ে আমি অনেক টেনশনে থাকি, আর তুই থাকতে পারলে আমার আর কোনো টেনশন থাকবে না। তুই আর অমত করিস না, তুই এখনই গিয়ে ব্যাগ গুছিয়ে নে। তুই রাতের গাড়িতে চলে যা। এভাবে হুট করে চলে যাব কাউকে কোনো কিছু না বলেই? মানুষে কি মনে করবে? সবার কাজ দিয়ে বিদায় নিয়ে তারপরে কালকে যাই, সমস্যা কি? কাল পর্যন্ত তোর ভার্সিটিতে ভর্তি হওয়ার লাস্ট ডেট, তার জন্য আজকেই তোকে যাওয়া লাগবে। আমার মনে ছিল না তোকে বলার জন্য, ভুলটা আমারই, তোকে আগে বলা উচিত ছিল। কিন্তু কালকে যদি তুই ভর্তি হতে না পারিস তাহলে পুরো 1 বছর গ্যাপ হয়ে যাবে, বুঝতে পারছিস তো? তারপর আমি আর দেরি করলাম না, চেয়ারম্যান চাচার কাছ থেকে কিছু টাকা নিলাম। আর টাকা নেওয়ার পরে বাড়িতে এসে রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে তখন চাচিকে বিদায় দেওয়ার পরে আমি বন্ধুবান্ধবদের কাছে চলে আসলাম। তখন রাজু আমাকে বলতে লাগলো, কিরে, তুই আমাকে রেখেই ঢাকা চলে যাচ্ছিস? ঠিক আছে, তুইও যা, আমিও কিছুদিন পরেই আসছি তোর কাছে। দুজন মিলে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো, আর দুজনেই একসাথে ব্যবসা শুরু করব। চিন্তা করিস না, দোয়া করি জীবনে অনেক বড় হও। তারপর আমি সবাইকে বিদায় দেওয়ার পরে বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাস স্ট্যান্ডে চেয়ারম্যান চাচা এসেছে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। তারপর চেয়ারম্যান চাচা স্যারের থেকে বিদায় নিয়ে বাসে উঠে পড়লাম। তারপরে আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখতে পেলাম আমাকে নীলা কল দিয়েছে। নীলা কল দেওয়ার পরে তখন আমাকে বলতে শুরু করলো, শোন, এখন তো রাত 11টা বেজে গেছে। তোর ঢাকায় আসতে আসতে মোটামুটি সকাল হয়ে যাবে। চিন্তা করিস না, বাসের মধ্যে ঘুমা। পরে সকালবেলা আমি তোকে বাস স্ট্যান্ডে এসে নিয়ে আসবো। নীলা এই কথা বলার পরে আরও কিছু কথা বলল। তারপর আমি কোনো কথা বললাম না, চুপচাপ থাকলাম। আমিও যথারীতি বাসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফজরের সময়। দেখলাম বাসটা বেশ আপন গতিতেই চলছিল।
হয়তো ঢাকার ভিতরেই আছি, কারণ চারপাশে এত দালান কোঠা থেকে বুঝতে আর বাকি রইল না যে আমরা ঢাকায় প্রায় পৌঁছে গেছি। সকাল 6টায় মহাকালী বাস স্ট্যান্ডে নামলাম। বাস স্ট্যান্ডে নামার পরে সেখানে দাঁড়িয়ে আছি আর ফোন দিচ্ছি, কিন্তু ফোন ধরছেন না নীলা আপু। আর কিছুক্ষণ পরে দেখতে পেলাম নীলা আপু আমার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না যে নীলা আপু হয়তো আমাকে খুঁজছিল, তাই এতক্ষণ ফোন ধরতে পারিনি। নীলা আপু আমার কাছে আসার পরে আমি শুধুমাত্র তার দিকেই তাকিয়েছিলাম, কারণ গ্রামের মেয়ে এখানে এসে কতটা পরিবর্তন হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। প্যান্ট শার্ট পরেছে, দেখতে পুরোই আগুন লাগছে, কিন্তু লোকজন তার দিকে যে এভাবে তাকিয়ে আছে সেভাবে আসলে মোটেও আমার পছন্দ হচ্ছে না। আমিও এটা নিয়ে কোনো কিছু বললাম না। তখন নীলা আপু আমাকে বলতে লাগলো, শোন, আপাতত তাড়াতাড়ি করে ভার্সিটিতে যাওয়া লাগবে। ওখানে তোর অ্যাডমিশন হয়ে গেছে, পরবর্তীতে তোকে একটা ম্যাচে উঠিয়ে দেওয়া যাবে। চল আগে। তারপর নীলার সঙ্গে একটা রিক্সা নিয়ে চলে আসলাম ভার্সিটিতে। ভার্সিটিতে ঢোকার সময় আমার কেমন যেন হতে শুরু করলো, কেননা চারিদিকে এত বড় লোকের ছেলে পেলে আর এত জমিদানি কাপড় পরে ভার্সিটিতে এসেছে, আর আমি কিনা একটা খ্যাত টাইপের ভার্সিটিতে এসেছি। নীলা ভার্সিটি অনেক আগে থেকেই নেমে গিয়েছিল, বুঝতে পারলাম না কেন হঠাৎ করে নেমে গেল। আমি ভার্সিটিতে একা একা প্রবেশ করলাম। দেখলাম নীলা আপু আমাকে ইশারায় বলেছে একটা রুমে যাওয়ার জন্য। বুঝতে পারলাম এটা অফিস রুম। অফিস রুমে প্রবেশ করলাম। কিছুক্ষণ পরে দেখলাম নীলা আপু প্রবেশ করলো। নীলা আপু স্যারদের সঙ্গে কথা বলতে শুরু করলো। তখন স্যার নীলা আপুকে বলতে লাগলো, ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে এর অ্যাডমিশন নিচ্ছি। আর শাহরিয়ার রহমান, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করবে, আর কারো কোনো সঙ্গে ঝামেলা করতে যাবে না। আর কোনো সমস্যা হলে তুমি আমাকে এসে বলবে। আজকে তোমার ক্লাস করতে হবে না, আজকে তুমি বাসায় চলে যাও, কালকে থেকে ক্লাস করবে। তারপর নীলা কিছুক্ষণ পরে চুপচাপ সেখান থেকে চলে গেল একটা ছেলের বাইকে করে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক বড় লোক, আর নীলা এমনভাবে তার পেছনে বসে আছে, তারা দুজন দুজনকে অনেক আগে থেকেই চিনে। হয়তো হয়তো নীলার এটা বয়ফ্রেন্ড হতে পারে। আমি ওর দিকে তাকালাম না। আমি নীলার দেওয়ার ঠিকানা অনুযায়ী সেখানে চলে আসলাম। সেখানে আসার পরে দাঁড়িয়ে আছি। দাঁড়ানোর পরে আমি ওই নাম্বারে কল দিলাম বাসার মালিককে। কিছুক্ষণের মধ্যে একজন মধ্যবয়স্ক লোক আমার সামনে এসে দাঁড়ালো। তারপর ওনাকে সালাম দিলাম। উনি আমাকে বলতে লাগলেন, তুমি তাহলে সেই ছেলে, আজকে থেকে থাকবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর নিয়ম কানুন কিন্তু খুবই কড়া, আমার এখানে ভালো করে মনে রাখবে। রাত 11টার পরে কিন্তু গেট বন্ধ হয়ে যায়, তাই সবসময় চেষ্টা করবে রাত 11টার আগে বাসায় প্রবেশ করার জন্য, কারণ ব্যাচেলর ছেলেরা ততটা ভালো হয় না। তবুও ব্যাচেলর ভাড়া দিয়েছি, আর তোমার ব্যাপারে ভালোই শুনেছি। আশা করি তুমি ভালো মতো থাকবে, আর কোনো সমস্যা হলে আমাকে এসে বলবে। এটাই কন্টিনিউশন। আর রাত 11টার পরে বাইরে থাকা যাবে না, তবে বিশেষ কোনো কারণে থাকলে সেটা অন্য বিষয়। চাচা এই কথা বলার পরে চলে গেলেন। আর তারপর আমিও রুমে চলে আসলাম। রুমে আসার পরে রুমটা কিছুটা গোছাতে শুরু করলাম। জিনিসপত্র তেমন কোনো কিছুই নেই, জাস্ট কয়েকটা জিনিস আমার কাছে আছে। এগুলোই গ্রাম থেকে যথেষ্ট পরিমাণে আনতে অনেক কষ্ট করতে হয়েছে। আর এইভাবেই গোছাতে গোছাতে বেশ সময়টা পার হয়ে গেল। রাতের বেলা আমি হোটেলে চলে আসলাম। হোটেলে আসার পরে খাবার খেয়ে যথারীতি আমি হোটেলের সঙ্গে মাসভিত্তিক খাবারের কথা বললাম, কিন্তু উনি আমাকে বলল এই জন্য আমাকে প্রতি মাসে 4,000 টাকা করে দিতে হবে। আমি আর কোনো কথা বাড়ালাম না, রাজি হয়ে গেলাম। এটা ছাড়া কোনো কিছু করার নেই আমার, কারণ খাওয়া তো লাগবে। ওনাকে আমি 2,000 টাকা অ্যাডভান্স করার পরে সেখান থেকে চলে আসলাম। হোটেলটা আমার বাসার কাছেই, তার জন্যই সুবিধা হয়েছে। বাসায় আসার পরে পুরনো বই নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম। আসলে নীলাই আমাকে দিয়েছিল তার বই পড়ার জন্য। কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলাম। ভার্সিটিতে প্রবেশ করছি, আর তখনই হঠাৎ করে পিছন থেকে কেউ ধাক্কা দিল আমায়, আর আমি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়ে যাওয়ার পরে সকলে আমাকে দেখে হাসতে শুরু করলো। আমিও উঠে পেছনে তাকিয়ে দেখতে পেলাম একটা ছেলে ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছে, আর সঙ্গে আরও অনেকগুলোই ছেলে আছে। তবে যে ছেলেটা ধাক্কা দিয়েছে সেই ছেলেটা ওই নীলার বয়ফ্রেন্ড, যাকে আমি কালকে দেখেছিলাম
নীলার সঙ্গে বাইকে করে গিয়েছিল সেই ছেলেটা আমাকে বলতে লাগলো, কিরে ফকিরের বাচ্চা, তুই কি দেখে শুনে চলে করতে পারিস না? ভার্সিটিতে এসে কি তোর ভাব বেড়ে গেছে নাকি? তোর মতো খ্যাতের এত ভাব কিসের রে? ভাই আপনি কি বলছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার মতো করেই যাচ্ছিলাম, আপনি নিজেই তো আমাকে পেছন থেকে এসে ধাক্কা দিলেন, আমার কি দোষ? তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? তোর সাহস তো কম নয়। কে আছিস? ওকে একটু ধোলাই করে দে। শালা সাহস কত বড়, ও আমায় মুখের উপর কথা বলে। আজ পর্যন্ত ভার্সিটিতে কেউ আমার মুখের উপর কথা বলার সাহস পর্যন্ত করে নাই, আর ও কি কোথা থেকে এসে আমার মুখের উপর তর্ক করছে? ভাই আমি আপনার মুখের উপর তর্ক করছি না, আপনি নিজেই কিন্তু পিছন থেকে এসে আমার কাছে ধাক্কা দিলেন। ভাই আমি খুবই গরিব একজন মানুষ, আমাকে প্লিজ এসব হ্যারাসমেন্ট করবেন না। হয়েছে, আর কোনো কথা বলতে হবে না, যা এইখান থেকে। আর শোন, এই যে সামনের দোকান থেকে আমার জন্য সিগারেট এনে নিয়ে আয়, তাড়াতাড়ি যাবি। যদি না যাস তাহলে কিন্তু মেরে তোকে হাসপাতালে ভর্তি করে দেব। দেখতেই তো পারছিস আমরা এখানে কতজন আছি, আর তোকে মারলে কেউ আসবে না তোকে বাঁচাতে। আমি ওনার কাছ থেকে টাকাটা নিয়ে দোকানে চলে আসলাম, আর দূরে তাকিয়ে দেখতে পেলাম সেখানে নীলা দাঁড়িয়েছিল। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই মজা নিচ্ছিল। হয়তো আমি জানি নীলা কোনো কিছুই বলবে না, কারণ নীলা চায় না আমার আর নীলার সম্বন্ধটা সবাই জেনে যায়। নীলা চায় আমি যেন সবার আড়ালেই থাকি। নীলার সঙ্গে যে আমার একটা ছোট্ট সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কেউ জানতে না পারে। আমিও নীলাকে সাহায্য করব, কারণ আমার জন্য নীলার অপমানিত হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। নীলা বড়লোক বাবার একমাত্র মেয়ে, আমার তো কেউ নেই পরিবারে, তাই আমি এভাবেই ভালো আছি। আমি দোকানে চলে আসলাম। দোকানে আসার পরে যথারীতি ওনার জন্য সিগারেট নিয়ে আসার পরে আমি ওনার কাছে দিয়ে দিলাম। ওনার কাছে দিয়ে দেওয়ার পরে আমি যেতে শুরু করলাম। তারপর আমি ক্লাসে এসে সামনের বেঞ্চে বসলাম। তখনই হঠাৎ করেই কোথা থেকে একটা কোনো মেয়ে এসে আমাকে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার পরে তখন রাগী কণ্ঠে আমাকে বলতে লাগলো, তোর সাহস তো কম না, তুই আমার জায়গায় বসে আছিস? কোথা থেকে যে আসে এসব খ্যাত টাইপের ছেলেরা, আর আমাদের ভার্সিটিতে কেমন যেন হয়ে গেছে। এইসব খ্যাত ছেলেরা কি করে এ ভার্সিটিতে ভর্তি হতে পারে? এই শালা সর এখান থেকে, তোর গাড়ি থেকে গন্ধ আসছে। আর কোনো কথা বললাম না ওনার ওপর। আমি চুপচাপ পেছনে বেঞ্চে চলে আসলাম। পেছনে বেঞ্চে আসার পরে দেখলাম একটা মেয়ে আমার পাশেই বসেছে। মেয়েটা দেখতে ভালোই মডার্ন টাইপের। মেয়েটা তখন আমাকে নিজে থেকেই বলতে লাগলো, কেন যে শুধু শুধু মেয়েটার সাথে লাগতে গেলে? ও হচ্ছে আমাদের সভাপতির একমাত্র মেয়ে, অনেক রাগী, অনেক জেদি একটা মেয়ে। ওর কাছ থেকে কিন্তু দূরে দূরে থেকো। আর হ্যাঁ, আমি সাদিয়া রহমান। তোমার নাম কি? আমরা কি বন্ধু হতে পারি? আমি শাহরিয়ার রহমান, আর আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন, আপনার স্ট্যাটাসে বাঁধবে না? তখন আপনাকে সবাই অপমান করবে আমার জন্য, কারণ আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন। এটা আসলেই খারাপ দেখায়। আমি চাই না যে আমার কারণে কেউ অপমানিত হোক। আরে তেমন কিছু না। শোনো, আমরা সবাই মানুষ, আর তোমার জায়গায় যদি আমি থাকতাম তখন আমার কেমন লাগতো? আর আমার মধ্যে এরকম অহংকার টাইপের কোনো কিছু নেই। আর কে আমাকে কি বললো না বললো সেটা নিয়ে আমার মাথা ঘামাতে ইচ্ছে করে না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। কারণ আমি তো কারোর টাকায় খাই না, আমি আমার বাবার টাকায় পড়াশুনো করি, বাবার টাকায় খাই। তাই কে কি বললো এগুলো শোনার টাইম নেই আমার। সত্যি বলতে এরকম করে কখনো কেউ বলেনি তো আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য, তাই একটু অবাক হয়ে গেলাম আর কি। ঠিক আছে, আজকে থেকে তাহলে আমরা বন্ধু। সাদিয়া মেয়েটার সঙ্গে কথা বলতে লাগলো। মেয়েটা খুবই মিশুক প্রকৃতির। আমি সাদিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম, আর এইভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই স্যার ক্লাসে প্রবেশ করলেন। স্যার ক্লাসে প্রবেশ করার পরেই আমাকে দেখে দাঁড় করালো আর আমার পরিচয় জিজ্ঞাসা করলো। আমি আমার নিজের পরিচয়টা দিলাম। তারপর তখন হঠাৎ করেই মারিয়া উঠে দাঁড়িয়ে স্যারকে বলতে লাগলো,
স্যার, আপনাদের কি রুচি দুর্ভিক্ষ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। এরকম খ্যাত ছেলেরা আমাদের ভার্সিটিতে কি করে চান্স পায়? আপনারা কি চোখে দেখেন না, নাকি চোখ হাতে নিয়ে ঘোরেন? এটা কি ধরনের অভদ্রতা মারিয়া? তুমি এভাবে আমার সঙ্গে কথা বলতে পারো না। আর ওর যোগ্যতা অনুযায়ী এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আমাদের কাছে ভালো লেগেছে ছেলেটাকে, তার জন্য আমরা ভর্তি করেছি। তোমার এই বিষয়ে কোনো আক্ষেপ থাকলে তুমি প্রিন্সিপালকে জানাতে পারো, বুঝতে পেরেছো? নেক্সট টাইম আমাকে এরকম ধরনের কোনো কথা বলবে না। সবাই সব কিছু সহ্য করতে পারো, আমি বেয়াদবি একদমই সহ্য করতে পারি না, এটা মাথায় রাখবে। মারিয়া তখন আর কোনো কথা বলল না, রেগে গেল। আর তখন আমি এদিকে মুচকি হাসলাম। তারপর স্যার ক্লাস শুরু করলো। আর ক্লাস শুরু করার পরে যথারীতি ক্লাস শেষ করে আমি ভার্সিটি থেকে বের হচ্ছিলাম। আর তখনই পেছন থেকে হঠাৎ করেই সাদিয়া ডাকতে শুরু করলো। সাদিয়ার ডাক শুনে আমি পেছনে ফিরে তাকিয়ে দেখলাম। তখন সাদিয়া আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এভাবে চলে যাচ্ছ কেন? চলো, আমরা ওখানে গিয়ে কোথাও বসে কিছুক্ষণ পরে যাও। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, এভাবে তুমি করে বললে না কেমন যেন লাগে। আমরা তাহলে এখন থেকে তুই করে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, এখন থেকে আমরা না হয় তুই করেই বলবো। আর এমনিতেও একটু প্যারার মধ্যে আছি, তার জন্য আর কি যাওয়া লাগবে। আমার কয়েকটা টিউশনি রেডি করতে হবে। এইভাবে টিউশনি খুঁজলে তো পাবে না। তবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। আমার ছোট ভাইকে পড়াতে পারো, ও ক্লাস 9-এ পড়ে। তুমি আশা করি পড়াতে পারবে। যাক, ভালোই তো হলো। আমি তো আরও এরকম টিউশনি খুঁজতেছিলাম। আসলে এই শহরে একটু চলতে গেলে তো নিজের কোনো কিছু করা লাগবে, তাই না? তাই নিজে কিছু করতে গেলে প্রথমে তো টিউশন দিয়েই শুরু করতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো কিছু করার নেই। ঠিক আছে, চল তাহলে বাসায় যাই। বাসায় গিয়ে তোর সঙ্গে আম্মু আব্বুর পরিচয় করিয়ে দিই। তারপরে কালকে থেকেই বা আজকে থেকেই পড়ানো শুরু করো, কোনো সমস্যা নেই। তারপর আমি যথারীতি চলে আসলাম সাদিয়ার সঙ্গে। আর সাদিয়ার সঙ্গে তার বাসায় আসলাম। বাসাটা অনেক সুন্দর। বাসা আসার পর সাদিয়ার আব্বু আম্মুর সঙ্গে কথা বললাম। ওনাদের সঙ্গে কথা বলে বেশ ভালোই মনে হলো। তারপর তার ছোট ভাইয়ের সঙ্গে কথা বললাম। সাদিয়া আমাকে বলল আজকে থেকে পড়ানোর জন্য। তারপর আমি আর কোনো অমত করলাম না। আমি তুষারকে পড়িয়ে আমি তখন আন্টির সঙ্গে কথা বললাম। আন্টি হঠাৎ করে আমার হাতে একটা খাম ধরিয়ে দিলেন। কোনো কিছুই বুঝতে পারলাম না। তখন সাদিয়া কিছুটা মুচকি হেসে দিল। আর তখন সাদিয়া আমার কাছে এসে বলল, আমি জানি তুই এটা আজকে নিতে চাইবি না, কিন্তু নে, এটা তোর জন্যই রাখা। আর সমস্যা কি, অর্ধেক টাকা না হয় অ্যাডভান্স দিলাম তোকে। এই 2000 টাকা আশা করি তোর হয়ে যাবে। আমি আর কোনো কিছু বললাম না। আমি খামটা পকেটে ঢুকিয়ে সরাসরি চলে আসলাম বাসা থেকে। বাসা থেকে আসার পরে সোজা হোটেলে চলে আসলাম। হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে রেস্ট করছিলাম। আর হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখতে পেলাম নীলা আমাকে কল দিয়েছে। আমাকে কল দেওয়ার পর তখন সে আমাকে বলতে শুরু করলো, কি ব্যাপার, নতুন একটা বান্ধবী জুটিয়ে ফেলেছিস নাকি? তোকে না আমি বলেছি যে ভার্সিটিতে কারোর সঙ্গে কোনো কথা বলবি না? তুই শুধু শুধু কেন কথা বলতে গেলি ওই মেয়েটার সঙ্গে? আর ওই মেয়েটার সঙ্গে এত কথা বলার কি আছে আমাকে বল। আপনাকে কেন বলতে যাব আপু? আর আপনি এমনিতেই আমার জন্য যেটা করেছেন সেটা অনেক কিছু। আর এমনিতেও ভার্সিটিতে আমি কারোর সঙ্গে কথা বলি না, সবাই আমাকে অপমান করে। আর আমি ওই মেয়েটার সঙ্গে কথা বলতে যাইনি, ওই মেয়েটাই আমার সঙ্গে কথা বলতে এসেছে। আর ওই মেয়েটা আমাকে একটা টিউশনি ম্যানেজ করে দিয়েছে। আর এটা দিয়েই আমি আশা করি চলতে পারবো। আর কখনো চেয়ারম্যান চাচার কাছে যেতে হবে না। উনি আমার জন্য অনেক কিছুই করেছেন। ও আচ্ছা, শুনে খুশি হলাম তুই একটা টিউশনি জোগাড় করেছিস। আচ্ছা শোন, ভালোভাবে চলাফেরা করিস আর কারোর সঙ্গে কোনো ঝামেলা করবি না। কেউ যদি ঝামেলা করতে আসে তবুও তাদের সঙ্গে ঝামেলা করিস না। আমি খুব ভালো করে জানি যে কার সঙ্গে কীভাবে চলতে হবে। আমাকে এখানে মেরে ফেললেও কেউ আমাকে বাঁচাতে আসবে না। আমাকে এখানে মেরে ফেললেও কেউ আমাকে বলবে না যে ও আমার আত্মীয় ছিল বা ও আমার কাছের মানুষ ছিল।
আমি সেটা খুব ভালোভাবেই জানি। আর বাস্তবতা সম্পর্কে আমার চেয়ে ভালো আর কে জানবে বলো? নীলা আর কোনো কথা না বলে কলটা কেটে দিল। নীলা হয়তো কোনো কিছুই বুঝতে পারছে না যে ছেলেটা কেন এমন হয়ে গেল। আসলে নীলাকে আমি ছোট থেকেই পছন্দ করতাম, কিন্তু নীলা অন্য একটা ছেলেকে ভালোবাসে, তাই আর ভালোবাসি কথাটা কখনো বলা হয়নি। আমি এভাবেই বেশ অনেকটা সময় পার করে দিলাম। রাতের বেলা তখন খাওয়ার জন্য হোটেলে চলে আসলাম। হোটেলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ করার পরে যথারীতি আমি হেঁটে হেঁটে ফিরছিলাম, আর হঠাৎ করে একটা গাড়ি থেকে চিৎকার করার শব্দ ভেসে আসলো। গাড়িটা খুবই দ্রুতগতিতে যাচ্ছিল। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ করে সামনে থাকা একটা পাথর দেখতে পেলাম। আমি পাথরটা গাড়ির দিকে ঢিল মারলাম, আর গাড়িটা সরাসরি একটা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লাগলো। আর সঙ্গে সঙ্গে আমি সেখানে দৌড়ে গেলাম। গিয়ে দেখতে পেলাম কয়েকটা ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে। আর তখন ছেলেগুলো আমাকে বলতে লাগলো, তুই আমাদের কাজে বাধা দিচ্ছিস? তুই আমাদেরকে চিনিস না? তোকে এখানে মেরে তারপর মেয়েটাকে আমরা তুলে নিয়ে যাব। দেখি তুই কি করতে পারিস। তুই জানিস আমরা এখানে কতজন আছি, আর তুই একা। একটা মেয়েকে আমার সামনে থেকে তুলে নিয়ে যাচ্ছিস, আর অথচ আমাকে বলছিস আমাকে কোনো কিছু না করতে? এতটা মগের মুল্লুক পেয়ে গেছিস নাকি তোরা, যে যে যেটা ইচ্ছা করবি সেটাই করবি? মেয়েটাকে ছেড়ে দে, আর তোরা এখান থেকে পালিয়ে যা। তোদেরকে কোনো কিছুই করবো না। তুই কে রে যে তোর কথা আমাদেরকে শুনতে হবে? তোর কথা না শুনলে কি হবে বল? কি করবি তুই আমাদেরকে? তুই আমাদেরকে কোনো কিছুই করতে পারবি না। আমাদের গ্যাংস্টার রিফাত ভাই পাঠিয়েছে মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। ওনার নাম নিশ্চয়ই তো শুনেছিস। আমি কি করে শুনবো? কারণ আমি তো এসেছি মাত্র 2 দিন হলো ঢাকায়। এসব চেনার কোনো প্রয়োজন নেই। এখান থেকে মেয়েটাকে নিয়ে যেতে পারবি না, এটাই আমার শেষ কথা। তারপর ছেলেগুলো আমাকে মারতে আসলো। আমিও ওদেরকে মারতে শুরু করলাম। ওদের হকি স্টিক দিয়েই ওদেরকে ইচ্ছা মতো পেটালাম। আর পেটানোর পরে ছেলেগুলো তখন দৌড়ে পালিয়ে গেল। তারপর আমি মেয়েটার কাছে আসলাম। মেয়েটার জামাটা কি দূরে ছিঁড়ে গেছে। আমি আমার শার্ট খুলে ওনাকে দিলাম পরে নেওয়ার জন্য। তারপর আমি মেয়েটাকে নিয়ে হাঁটতে শুরু করলাম মেয়েটার বাসা অনুযায়ী। তারপর মেয়েটা একটা বড় বাসার সামনে নিয়ে আসলো। আসার পরে দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক লোক আমার দিকে এগিয়ে আসলো। মেয়েটা তার হয়তো বাবা হবে। মেয়েটা তখন ওই লোকটাকে জড়ি ধরে কান্না করে দিল। আর তখন তার বাবা বলতে লাগলো, মা তুই এসেছিস? আমি তোর জন্য অনেক টেনশনে পড়ে গেছিলাম জানিস। আমি সকল জায়গায় লোকজনকে পাঠিয়ে দিয়েছিলাম তোকে খুঁজে বের করার জন্য। কে তোকে নিয়ে এসেছে? বাবা, এই ভাইয়াটা আমাকে ওই গুন্ডাগুলোর হাত থেকে রক্ষা করেছে। বিশ্বাস করবে না যে ওই ছেলেগুলোকে ইচ্ছা মতো এমনভাবে পিটিয়েছে, আর কখনো উঠে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে। তুমি জানো না তুমি ঠিক কতটা উপকার করেছো আমার। তুমি কে? কি তোমার পরিচয়? তুমি জানো তুমি কার মেয়েকে বাঁচিয়েছো? আমি লেফটেন্যান্ট জেনারেল আমজাদ চৌধুরী, আর ও হলো আমার একমাত্র মেয়ে। বলো তোমার কি চাই? স্যার, আমার কোনো কিছুই চাই না। আমি খুবই সাধারণ একটা ছেলে। আমি এই ভার্সিটিতে পড়াশোনা করি প্রথম বর্ষে। এই পৃথিবীতে আপন বলতে তেমন কোনো মানুষ নেই আমার। ছোটোবেলায় মা বাবা মারা গেছে। একজনের সহায়তায় এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার কোনো চাহিদা নেই স্যার। আর ওনার জায়গায় যদি অন্য কেউ মেয়ে হয়ে থাকতো তাহলেও আমি এটাই করতাম। এটা আমার দায়িত্ব ছিল। আমি আমার শুধু দায়িত্ব পালন করেছি, আর কোনো কিছুই না। তোমার কথায় আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। তুমি কালকে এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করবে। অবশ্যই দেখা করবে, কিন্তু তোমার মতো একজনকে আমি খুঁজছিলাম। তারপর আমি চলে আসলাম বাসায়, আর একটা কার্ড নিয়ে আসলাম। উনি আমাকে এটা দিয়েছিল। তারপর আমি সেটা নিয়ে সোজা বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা আর ভার্সিটিতে গেলাম না। রেডি হয়ে আমি সেই ঠিকানায় চলে আসলাম। সে ঠিকানায় আসার পর দেখতে পেলাম এটা একটা সেনাবাহিনীর শাখা অফিস। আমি এখানে আসার পরে দেখতে পেলাম প্রায় অনেক বড় বড় অফিসাররা ঘোরাঘুরি করছেন। আমার তো দেখেই ভয় হতে লাগলো। আমি একজনের কাছে জিজ্ঞাসা করলাম ওনার কেবিনটা কোন দিকে। তারপর আমি ওনার কেবিনটা চিনে ভেতরে গেলাম।
হয়তো আগে থেকেই বলে রাখা হয়েছিল। আমি আসার পরে তখন দেখলাম উনি চেয়ারে বসে আছেন। আমাকে দেখে বেশ খুশি হয়ে গেল। আমাকে দেখে উনি বলতে লাগলো, তুমি জানো তোমাকে এখানে কেন রাখা হয়েছে? আমি তোমার ব্যাপারে সব কিছু খোঁজ খবর নিয়েছি, কারণ তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো। আমি আমার মেয়ের জন্য তোমাকে এই সুযোগটা দিচ্ছি না। তুমি অন্যায়ের প্রতিবাদ করেছো, এটার জন্য তোমার এই সুযোগটা দেওয়া হচ্ছে। আমার মেয়ের জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে আমি এটাই করতাম। তোমার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তুমি যা বলেছো সত্যি বলেছো। তুমি চেয়ারম্যানের সাহায্যে এখানে পর্যন্ত এসেছো। কালকে থেকে তোমার ট্রেনিং। তুমি সেনাবাহিনীর একজন সদস্য হয়ে গেলে আজকে থেকে। এই নাও তোমার জয়েনিং লেটার। এই কথা শোনার পরে আমি কেমন যেন হতভম্ব হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। আমার চাকরিটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি, তাও আবার সেনাবাহিনীতে। আসলে নিজেই বুঝতে পারছিলাম না। তারপর পর্যন্ত সকালবেলা কাউকে কোনো কিছু না বলেই চলে আসলাম ট্রেনিংয়ে। তবে যাই হোক, সাদিয়ার সঙ্গে আমার কথাবার্তা, তারপর আমি সাদিয়াকে সব কিছুই বলেছি। সাদিয়াও বেশ অনেক খুশি হয়েছে। মেয়েটা সত্যিই অনেক বেশি ভালো। দেখতে দেখতে পার হয়ে গেল 5-5টা বছর। এই 5 বছরে নিজেকে অনেক পরিবর্তন করেছি। সেনাবাহিনীতে জয়েন করার পরে বুঝতেই পারিনি যে জীবনটা এতটা সুন্দর কখনো হতে পারে। নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনটা খুব সুন্দর করেই পার হচ্ছিল। আমার র্যাঙ্ক এখন মোটামুটি ভালো একটা অবস্থানে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি ক্যাম্পে চলে আসলাম। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। সাদিয়া কল দিয়েছি। সাদিয়া আমাকে ফোন দিয়ে বলতে লাগলো, দীর্ঘ 5 বছর আজকে সম্পন্ন হলো, আর এই 5 বছরে তুই আমার সঙ্গে একবারও দেখা করলি না। আমি কি দেখতে মোটা না কালো হয়ে গেছি এটাও তো কখনো জানতে চাসনি। একটা ছবি পর্যন্ত দেখতে চাস না আমার। আমি যে টাইপের কাজ করি এই জায়গায় থাকলে কখনো এরকম রোমান্টিকতা আসবে না, বুঝতে পারলি? আচ্ছা শোন, আমি তোকে একটু ফ্রি হয়ে পরে কল দিচ্ছি। স্যার আমাকে এমার্জেন্সি ডাকছে, পরে তোর জন্য একটা সুখবর রয়েছে। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি যথারীতি স্যারের কেবিনে চলে আসলাম। স্যারের কেবিনে আসার পরে স্যারকে সালাম দিয়ে যথারীতি আমি চেয়ারে বসলাম। স্যার তখন আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে আমার সামনে একটা ফাইল দিল। ফাইল দেওয়ার পরে বলতে লাগলো, শাহরিয়া, তোমার সাহসিকতা, তোমার দুর্দান্ত পারফরমেন্স দেখে তোমার এ পর্যন্ত আসার সুযোগ হয়েছে। প্রতিটা মিশনে তোমার মতো করে সাকসেসফুল হয়ে এসেছো। আশা করি এটারও তার ব্যতিক্রম হবে না। তবে এই মিশনটা হবে খুবই ভয়ঙ্কর টাইপের। দেশের মধ্যে টেররিস্ট বেড়ে গিয়েছে, আর এই টেররিস্টকে কে কে সাহায্য করছে সেটা এখনো জানা যায়নি। তুমি গ্যাংস্টার রিফাতের নাম শুনেছো? হয়তো যাকে 5 বছর আগে তুমি আমার মেয়েকে বাঁচিয়েছিলে, ওই গ্যাংস্টার রিফাত এখন টেররিস্টের সঙ্গে জয়েন করেছে। তবে এটার সঙ্গে আর কারা কারা আছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এটা তুমি খুঁজে বের করবে। তুমি আজকেই ঢাকায় চলে যাও, আর ওখানে গিয়ে সব কিছু তদন্ত করে খুঁজে বের করো। যেটা প্রয়োজন সেটাই করবে। তোমাকে সেই পাওনাটা আমি দিলাম। বেস্ট অফ লাক। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে, সব কিছু পৌঁছে যাবে। জি স্যার। তবে স্যার, আপনার কাছে এসেছিলাম আমি ছুটির জন্য, আর আপনি আমাকে পুরো মিশনের দায়িত্ব দিয়ে দিলেন। বিয়ে করতে চেয়েছিলাম। সেটা সময় হলে দেখা যাবে। আপাতত তুমি এই মিশনটা কমপ্লিট করো, পরে দেখা যাক তোমার বিয়ের জন্য অনুমতি দেওয়া যায় কি না। তারপর আমি স্যারের সঙ্গে কিছুক্ষণ কথা বলা শেষ করে আমি চলে আসলাম আমার রুমে আসার পরে সব কিছু গুছিয়ে নিতে শুরু করলাম। তারপর হঠাৎ করে আবারও ফোনটা বেজে উঠলো। দেখলাম আবারও সাদিয়া কল দিয়েছে। সাদিয়া কল দেওয়ার পরে তখন সে আমাকে বলতে শুরু করলো, একটা কথা কি, মানুষ যখন ওপরে উঠে যায় তখন আর পিছনের কাউকে মনে রাখে না। এটা আসলে তোকে না দেখলে বুঝতেই পারতাম না। আজ 5টা বছর হয়ে গেল তোর সঙ্গে আমার জাস্ট ফোনে কথা হয়, তবুও তোর সময় হয় না আমার সঙ্গে কথা বলার, আমাকে কল দেওয়ার। আমি এই 5 বছরে তোকে বারবার কল দিয়েছি, তুই একটাবারও কল দিসনি আমাকে। আমাকে আজকে দেখতে আসছে। এত তাড়াতাড়ি বিয়ে কেন?
মাত্র না অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হলি, আর এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে এখনই? তোর মনে হয় যে আমি মনে হয় প্রাইমারি স্কুল পাশ করেছি, অনার্স শেষ করেছি, মাস্টার্স প্রায় শেষ হওয়ার পথে, ফাইনাল দিব, আর এখনও বলছিস আমার বাবা মা এখনও আমাকে বসিয়ে রাখবে তাদের কাছে? ও তাহলে তো ভালোই হলো, বিয়েটা করে নে, ভালো হবে। এমনিতেও তোর অনেক বয়স হয়ে গেছে, জানি না এখন দেখতে কেমন হয়ে গেছে, আগের চেয়ে মোটা হয়েছিস নিশ্চয়ই। দেখ, এইসব ফ্যাজলামো মার্কা কথা কিন্তু আমার মোটেও ভালো লাগে না। তুই ভালো করেই জানিস। তুই কি সিরিয়াসলি বলছিস আমি অন্য কাউকে বিয়ে করে নেব? তো আমি কি করব এখন? তুই অন্য কাউকে বিয়ে করবি না তো কাকে বিয়ে করবি? দেখ, আমাদের মধ্যে যা ছিল সবটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এর চেয়ে বেশি কিছু না। তুইও আমাকে ভালোবাসিস না, আমিও তোকে ভালোবাসি না, কখনোই না। ঠিক আছে, আমি রাখছি রে, বাসায় অনেক মেহমান, তোর সঙ্গে কথা বলতে গেলে অনেক সময় ফুরিয়ে যাবে। তারপর সাদিয়া হঠাৎ করে কলটা কেটে দিল। আমি জানি সাদিয়া মেয়েটা এখন রুমের দরজা বন্ধ করে কান্না করবে, কিন্তু আমি তাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্যই এমনটা করলাম। আমি তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে আমার নিজস্ব গাড়ি নিয়ে যেতে শুরু করলাম ঢাকায় পৌঁছালাম বিকেলবেলা। তারপর আমি আমার মতো করেই হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে যথারীতি আমি সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে চলে আসলাম সাদিয়ার বাসার সামনে। সাদিয়ার বাসাটা আজকে সুন্দর করে সাজানো হয়েছে, হয়তো আজকে দেখতে আসবে, তাই মোটামুটি এরকম করে সুন্দর করে সাজানো হয়েছে। আমি দারোয়ানের সঙ্গে কথা বললাম, দারোয়ানকে বললাম ভেতরে যাওয়া যাবে কিনা। দারোয়ান আমাকে প্রথমে না চিনলেও পরবর্তীতে পরিচয় দেওয়ার পরে জেনে ফেলেছি। আমি ভেতরে পৌঁছালাম। ভেতরে পৌঁছানোর পর দেখতে পেলাম সকলেই ব্যস্ত। এরা শুধুমাত্র নামে দেখতে আসে, বিয়ে হয়তো ঠিক করাই আছে আগে থেকে। আমি দেখতে পেলাম তাদের বাগানে একপাশে সাদিয়া বসে আছে। আমি তার সামনে চলে আসলাম। সামনে আসার পরে তখন সাদিয়া বলতে লাগলো, কি ব্যাপার, কে আপনি? আপনি এখানে কি করে প্রবেশ করলেন? রহিম চাচা, রহিম চাচা, এই লোকটা এখানে কি করে প্রবেশ করতে পারলো? আসলে আমি তো আপনাকে অনেকদিন ধরেই পছন্দ করি, আর আমার ভালোবাসার কথাটা আপনার সামনে বলতে আসলাম। আপনারই বাড়ি তো, তাহলে রহিম চাচাকে ডাকার কি আছে? উনি কি করবে? আপনার সাহস তো কম নয়, আপনি আমার বাড়িতে এসে আমাকে এইসব উল্টাপাল্টা কথা বলছেন। দেখুন আপনি কে, আপনি এ বাড়িতে কি করে প্রবেশ করেছেন? প্লিজ চিৎকার দিস না, আমি শাহরিয়া, তুই আমাকে চিনতে পারিসনি এখনও? এতটা ভুলে গেলি আমাকে? মানুষ তো মনের মধ্যেও চেহারাটাকে মনে রাখতে পারি। সাদিয়া এই কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আসলে আমাকে না চেনারই কথা, চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে। সাদিয়া আমাকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ পরে শক্ত করে আমাকে জড়ি ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, শুধু শুধু কেন আমার সাথে এমন নাটক করলে বলো তো? আমাকে বলে আসলে কি হতো? তোর এই সারপ্রাইজ কিন্তু আমি মোটেও পছন্দ হয়নি। এভাবে আমাকে কষ্ট দেওয়ার মানেটা কি? এই সারপ্রাইজটা দিব বলেই তো এত কাহিনী করলাম। এবার কি আপনার রাগটা কমেছে নাকি আরও কিছু করা লাগবে আপনার? আমি অনেক জার্নি করে এসেছি, আমাকে একটু সেবা করলে ভালো হতো। মোটেও না, আমি তোকে যখন পেয়েছি আর কোথাও তোকে যেতে দেব না। এখন থেকে সব সময় 24 ঘন্টা আমার সঙ্গে থাকবে। ও তাই নাকি? তাই এটা আবার অনেক দিন পরে? এখন এটা কখনোই সম্ভব না, কারণ আমি এখন একটা মিশনে আছি। সেটা তোমাকে কোনো কিছু বলতে পারবো না, তবে তোমার কিছুটা সাহায্য লাগবে। হ্যাঁ বলো, তোমাকে কি সাহায্য করা লাগবে? তবে আগে এসব কথা না, আগে তুমি আসো, মা বাবার সঙ্গে কথা বলো, তারপরে দেখি ওনারা কি বলে। তারপর সাদিয়া জোর করে আমাকে তার মা বাবার কাছে নিয়ে আসলো। তার মা বাবার কাছে নিয়ে আসার পরে তখন ওনাদের সঙ্গে আমি কথা বললাম। ওনারা আমাকে বলতে লাগলো, তোমার আর সাদিয়ার ব্যাপারে আমি সব কিছুই শুনেছি। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এটা নিয়ে আমার আর কোনো কিছু বলার নেই। তবে কথা হলো, তুমি ভালো একটা পজিশনে আছো। তোমার যখন সময় হবে তখন তুমি বলবে। তোমার মা বাবার সঙ্গে কথা বলা লাগবে। তোমার মা বাবাকে আসতে বলো। আসলে তোমাকে আমি বলতে পারিনি কখনো যে ওর আসলে মা বাবা নেই। ও একটা গ্রামের চাচার কাছে
মানুষ হয়েছে। আর তারপর পরিচয় বলতে ও নিজেই একটা পরিচয়, এছাড়া ওর আর কোনো পরিচয় নেই। আচ্ছা তুমি তাহলে যাও, আমি সাদিয়ার আম্মুর সঙ্গে কথা বলি, দেখি উনি কি বলে। তারপর এই কথা বলার পরে আমি আর সেখানে থাকলাম না, আমি সেখান থেকে চলে আসলাম। সেখান থেকে চলে আসার পরে আমি রাস্তা দিয়ে একা একাই হেঁটে যাচ্ছি। তখনই আমার ফোনটা বেজে উঠলো। দেখলাম রাফি কল দিয়েছে। রাফির কলটা রিসিভ করলাম। রাফির কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে তখন সে বলতে শুরু করলো, স্যার আমরা এই মোড়ে দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি করে আসলে আপনাকে নিয়ে সেই জায়গায় যেতাম, আপনি একটু তাড়াতাড়ি আসেন স্যার। তারপর আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে যথারীতি সেই মোড়ে আসলাম। মোড়ে আসার পরে দেখতে পেলাম একটা গাড়িতে বসে আছে সবাই, আমার জন্য অপেক্ষা করছে। তারপর আমি গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে পড়ার পর গাড়িটা চলতে শুরু করলো। আর গাড়িটা কিছু দূর যাওয়ার পরেই একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। তখন রাফি আমাকে বলতে লাগলো, স্যার আমি খবর পেয়েছি যে রিফাতের ডান হাত স্বামীকে এখানে দেখতে পেয়েছে, আর আমার মনে হয় স্বামী এখন ওই জায়গায় আসে তার লোকজন নিয়ে, আর স্বামীকে ধরতে পারলেই রিফাতকে দেখা যাবে। খুব ভালো, তোমরা চারিদিকে ছড়িয়ে যাবে, আর আমি না বলা পর্যন্ত কোনো ফায়ার করবে না। আমি স্বামীকে জীবিত চাই। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আর স্যার ও কিন্তু অনেক বেশি ধুরন্ধর, যে কোনো সময় যে কোনো অবস্থানে পালিয়ে যেতে পারে, তার জন্য খুবই আমাদের সাবধানে অপারেশন করা লাগবে। তারপর গাড়িটা একটা জায়গায় থামলো, আর আমরা সকলেই নেমে পড়লাম। নেমে পড়ার পরে চারিদিকে ছড়িয়ে গেলাম সবাই। দেখতে পেলাম একটা ছোট্ট রুম রয়েছে। সেখানে ছোট জঙ্গলের মধ্যে একটা ঘর বানানো হয়েছে, হয়তো তাদের আড্ডা মারার জন্য। আমি দরজার কাছাকাছি আসতেই কিছুটা শব্দ শুনতে পেলাম। ভেতরে কারোর সঙ্গে হয়তো কথা বলছে, খুবই নোংরা কথাবার্তা আমার কানে ভেসে আসছিল। কথাগুলো ছিল এমন, শোন, আজকে রাতে তুই রিফাত ভাইয়ের কাছে চলে যাবি, আর রিফাত ভাই তোকে বলে দেবে তোকে কি করতে হবে, আর বাকি মেয়েগুলোকে নিয়ে বস যেখানে যেতে বলবে সেখানেই যাবে। আপাতত আমাকে খুশি কর। তুমি তো চিন্তা করো না, আমি ব্যবস্থা করব। তুমি কখনো আমাকে বলতে পারবে না, আর বাকিটা বলে দিতে হবে না। বাকিটা আমি খুব ভালো করেই জানি। আমাকে কি করতে হবে তা না করতে হবে ঠিকানাটা বলে দিলে আমি সেখানে ঠিক মতো পৌঁছে যাব। আমি এখানে যাকে দেখলাম তাকে দেখার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলাম না। ছোট একটা ছিদ্র দিয়ে আমি দেখতে পেলাম যে এটা আর কেউ না, এটা হলো নীলা। তার মানে নীলা এসবের সঙ্গে জড়িত হয়ে গেছে। নীলা এখানে, আমি আসলে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এরা এসব করছে, আমি এগুলো কি দেখছি। তারপর আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে দুইজনকে খুবই অন্যরকম অবস্থায় দেখলাম, আর নীলা আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি আর কিছুক্ষণ চুপ থাকার পরে নীলা সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আমাকে বলতে লাগলো, কিরে তুই এখানে? তার মানে তুই সেই অফিসার নতুন নিয়োগ দিয়েছে আমাদেরকে মারার জন্য? আমি যদি জানতাম যে তুই সেই আজকে আমাকে অ্যারেস্ট করার জন্য আসবি, তাহলে দেখিস তোকে ঢাকায় নিয়ে আসতাম না কখনোই। পরিস্থিতি কতটা খারাপ আর ভয়ঙ্কর হতে পারে সেটা আসলে এখন বুঝতে পারছি। সেদিন তোর কারণে ঢাকায় এসেছি, আর এখন তোকে অ্যারেস্ট করতে হচ্ছে। আমি অনেক আগেই খবর পেয়েছিলাম যে নতুন কোনো অফিসারকে পাঠানো হয়েছে আমাদেরকে ধরার জন্য, কিন্তু সেটা যে তুই হবি এটাও যদি জানতাম তাহলে অনেক আগে রিফাত ভাইকে বলে তোকে মেরে ফেলতাম। এই 5 বছর তোর কোনো খোঁজ পাইনি, তার মানে তুই এতদিন। হ্যাঁ, এই 5 বছরে আমি আমার নিজেকে তৈরি করেছি, আর নিজেকে তৈরি করার পরেই আজকে আমি তোর সামনে এসে দাঁড়িয়ে আছি। বল, রিফাতকে এখন কোথায় পাবো? আমি মরে গেলেও আমি এই কথা কখনোই স্বীকার করব না যে রিফাত ভাই কোথাও আছে। তুই আমার কাছ থেকে কখনো এই কথা বের করতে পারবি না। তুই কমান্ডো অফিসার হতে পারিস, কিন্তু আমার মুখ থেকে এরকম কথা কখনো বের করতে পারবি না। আমরা উন্নত ট্রেনিং করতে হবে। এসব সামান্য হয়ে আমরা সব কিছু বলে দেব, এটা তুই ভাবিস না। তুই তো বলবি, সব কিছুই বলবি, কিন্তু তুই যে এসবের মধ্যে ইনভলভ থাকবি সেটা সত্যি আমি ভাবতে পারিনি।
আজকে দেখার পরে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। তবে তোর আজকে জীবনের শেষ দিন, তোকে মেরে ফেললেও আমার কোনো জবাবদিহিতা করতে হবে না, তাই ভালোই ভালোই সব কিছু বলে দে, ছাড়া পেয়ে যাবি। তারপর নীলা পালাতে শুরু করলো। আমি তাকে ধরে ফেললাম। তাকে ধরে ফেলার পরে ইচ্ছা মতো থাপ্পড় দিলাম। থাপ্পড় দেওয়ার পরে তার ঠোঁট ফেটে রক্ত বেরোতে শুরু করলো। তখন স্বামী আমাকে বলতে শুরু করলো, তুই কিন্তু সামান্য অফিসার হয়ে আমাদেরকে অ্যারেস্ট করার সাহস কোথা থেকে পেয়েছিস? তুই জানিস না আমরা কার লোক আর আমরা কি করতে পারি? তোকে চাইলে এখানে মেরে পুঁতে রেখে দিতে পারি শালা। আমাকে মেরে ফেলতে হলে আরও একবার জন্মগ্রহণ করে নিতে হবে, আর তোদের মতো শয়তানদের হাতে আমার মৃত্যু হবে এটা মনে হয় না। আমার বিশ্বাস করা লাগবে, আল্লাহ তাআলা যখন চাইবে তখনই আমার মৃত্যু হবে। তবে তোদের মতো শয়তানদেরকে শেষ করার জন্যই আমাকে পাঠানো হয়েছে। তুই কিন্তু অনেক বড় বেশি ভুল করছিস। তুই জানিস না আমরা কি করতে পারি আর না পারি। আমরা চাইলে তোকে সোজা এমন জায়গায় পাঠাবো আর কখনো ফিরে আসতে পারবি না। তখন তাকে কষিয়ে একটা থাপ্পড় মারলাম। থাপ্পড় মারার পরে ঠোঁট পেটে রক্ত বেরোতে শুরু করলো। তারপর ইচ্ছা মতো মারতে শুরু করলাম। শেষ পর্যন্ত সে সব কিছু স্বীকার করলো। আর সব কিছু স্বীকার করার পরে সে আমাকে বলতে শুরু করলো, ভাই আমরা সব কিছু স্বীকার করছি, রিফাত এখন ওই জায়গায় আছে আর নীলা নিজে ওর সঙ্গে দেখা করতে যাবে। আজকে একটা চালান রেডি করার অর্ডার আছে। আজকে চালানটা রেডি করে দিতে পারলেই প্রায় কোটি টাকা লাভ হবে আমাদের। আর এই চ্যানেলের মধ্যে প্রায় 10 জন নারী আছে আর 5 জন শিশু ও শিশুদের কিডনিগুলো আলাদা করে রাখা। তারপরে কিডনিগুলো তাড়াতাড়ি হস্তান্তর করাতে হবে। কিডনিগুলো হস্তান্তর করা হবে আর পরে শিশুগুলোকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে, কারণ ইন্ডিয়াতে কিছু লোক সেখানে অপেক্ষা করবে কিডনিগুলোর জন্য। আমি শুধু এতটুকুই জানি, এছাড়া আমি আর কোনো কিছু জানি না। নীলা ওখানে যাওয়ার পরে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে কিভাবে কি করতে হবে। তারপরে আমি আর দ্বিতীয়বার কোনো কথা বললাম না। তারপর আমি সোজা গুলি করে দিলাম। গুলি করে দেওয়ার পরে তখন নীলার দিকে তাকালাম। নীলার দিকে তাকানোর পরে তখন নীলা আমাকে বলতে লাগলো, প্লিজ ভাই, আমাকে ছেড়ে দে। আমি না তোর জীবনে অনেক সাহায্য করেছি। আজকে তুই আমার জন্য এখান পর্যন্ত আসতে পেরেছিস, তবু তুই আমাকে মারিস না। আমাকে ছেড়ে দে। আমি আর কখনো এসব কাজ করব না। আমি আসলে লোভে পড়ে এসব কাজ করে ফেলেছি। আমি এখন তোকে ভালো মতো করে বলছি, তুই সত্যি করে বল জায়গাটা কোথায়, আর সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চল। না হলে কিন্তু তোকে বুঝতেই পারছিস আমি কি করব। তোকে এখানে মেরে পুঁতে ফেললেও আমার কোনো অসুবিধা হবে না, বা আমাকে কোনো জবাবদিহিতা করতে হবে না, কথাটা মাথায় রাখবি। তারপর গাড়িতে উঠে পড়লাম আর নীলার দেখানোর মতো ঠিকানায় আমরা যেতে শুরু করলাম। কিছুক্ষণ জার্নি করার পরে একটা পুরনো বাড়িতে চলে আসলাম, যে জায়গাটা অনেক পুরনো। এই জায়গাটা হয়তো পুরনো কোনো একটা জমিদার বাড়ি ছিল, আর এই জমিদার বাড়িতেই এরকম একটা আস্তানা বানিয়ে নিয়েছে। আমরা সকলেই নেমে গেলাম আর নীলা একা ভিতরে চলে গেল। নীলাকে একাই পাঠানো হয়েছে, আমি একাই পাঠিয়ে দিয়েছি সব কিছু শোনার জন্য। নীলা ভেতরে যাওয়ার পরে রিফাতের কাছে চলে গেল আর রিফাত তাকে দেখে বলতে শুরু করলো, আরে তুই এসেছিস আর তোর জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তুই জানিস আরও অনেকক্ষণ আগে আসার কথা ছিল, মালগুলো পৌঁছাতে হবে তো নাকি? মালগুলো দেরিতে হলে তো আর টাকা পয়সা দিতে চাইবে না। বস, আমি তো এসে গেছি, আপনার কোনো চিন্তা করতে হবে না। আগে কি আপনাকে খুশি করব নাকি বলে সব কিছু খুলে দিচ্ছি, আসেন। না না, এখন আর এসব করার কোনো মুড নেই। এখন তাড়াতাড়ি চালানগুলো নিয়ে রওনা হয়ে যা। বর্ডারের কাছাকাছি তোর জন্য একজন অপেক্ষা করবে, আর ওর সঙ্গে সব কিছু বুঝে দেওয়ার পরই তোর কাছে আসবো। তুই তারপর চলে আসবি আমার কাছে, তারপর এটা দেখা যাবে। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমি মেয়েগুলোকে নিয়ে এখনই বর্ডারের কাছাকাছি রওনা হচ্ছি। আর বস, ওই যে 5 জন শিশু, ওই 5 জন শিশুদেরকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া পরে কিডনিগুলো আলাদা করা হবে। আমি ওই বর্ডারের কাছেও কিডনিগুলো আলাদা করা হবে। ওই বর্ডারের কাছে একটা হাসপাতাল রয়েছে, আর ওখানে আমাদের কথাবার্তা হয়ে গেছে। ওখানে কিডনিগুলো আলাদা করে ওখানে ওরাই ও ব্যবস্থা করে নেবে। ওদের কাছে কিডনি রাখার জন্য যথেষ্ট পরিমাণে সব কিছু আছে, তাই কোনো অসুবিধা হবে না। তুই শুধু বর্ডারে পর্যন্ত নিয়ে যা। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সঠিকভাবে সেখানে পৌঁছে যাব। আচ্ছা তাহলে বস, কে আছিস? তাড়াতাড়ি করে গাড়িতে সবাইকে তুলে দে। তারপর একে একে করে সবাইকে গাড়িতে তুলে দেওয়া হলো। আর গাড়িটা যখনই কিছু দূর আসলো তখনই গাড়িটা আমরা আটকে ফেলি আর গাড়ি থেকে সবাইকে উদ্ধার করলাম।
সবাইকে উদ্ধার করার পরে নীলাকে রাফি অ্যারেস্ট করে নিয়ে গেল। আর তারপর আমি চারদিক থেকে সবাইকে ঘিরে ফেললাম। ওই পুরনো জমিদার বাড়িটাকে ঘিরে ফেলার পরে আমি মাইকে রিফাতকে বলতে শুরু করলাম, রিফাত, তোকে সবাই চারদিক থেকে ঘিরে ফেলেছে, তুই চাইলেও এখন পালাতে পারবি না, তাই বলছি আত্মসমর্পণ কর, না হলে কিন্তু আমি ভিতরে আসলে তুই বেঁচে থাকতে পারবি কিনা তাও সন্দেহ আছে। আমি কিছুক্ষণ বলার পরে চুপ থাকলাম। রিফাত পালিয়ে যেতে পারলো না। রিফাত আমার সামনে আসলো, আর আমার সামনে থেকে এসে হঠাৎ করে আমার কাছ থেকে বন্দুকটা নেওয়ার পরে আমার দিকে পিস্তল তাক করলো। তারপর আমি রাফির হাত থেকে পিস্তল নেওয়ার পরে রিফাতকে হাতের মধ্যে গুলি করলাম। রিফাতকে হাতের মধ্যে গুলি করার পরে বলতে লাগলাম, এত সহজে তুই আমাকে গুলি করবি এটা তুই ভাবলি কি করে? এত সহজে যদি আমাকে মেরে ফেলা যেত তাহলে তো আমাকে এ পর্যন্ত আসতে হতো না, তাই না? অনেক আগেই মরে যেতাম। তুই জানিস না আমাদের লাইন কতটা বড়, আমরা কি করতে পারি আর না করতে পারি। পুরো দেশের মধ্যে আমাদের নেটওয়ার্কের মতো জাল ছড়ানো আছে, তুই আমাদের কিছুই করতে পারবি না। নেটওয়ার্কের মতো জাল ছড়ানো আছে, তোদের কোনো কিছু পড়তে পারবো না এটা তুই ভাবলি কি করে? প্রতিটা বিভাগের মধ্যে তোমাদের একটা করে এজেন্ট রয়েছে, আর প্রতিটা এজেন্টকে আমার লোক মেরে ফেলেছে ইনকাউন্টারে। আর এই জন্য উপরে আমাদের কোনো প্রকার কোনো জবাবদিহিতা করতে হবে না বা জবাব দিতে হবে না। আমাকে পুরোপুরি অর্ডার দেওয়া আছে, আমি যাকে অপরাধী মনে করব তাকেই আমি মেরে ফেলতে পারবো। কি বলিস তুই? তবুও তুই আমার কোনো কিছু করতে পারবি না? বড় বড় লোকেরা আমার হয়ে কাজ করে, তুই আমার কোনো কিছুই করতে পারবি না? রিফাত, এখন বল তোর সঙ্গে কারা কারা হাত মিলিয়েছে, তাদের নামটা বল, তাহলে তুই কিছুটা বেঁচে যেতে পারিস, না হলে তোর মৃত্যু আর কেউ ঠেকাতে পারবে না। কখনোই বলবো না। আমাকে মেরে ফেললেও এই কথা কখনোই তুই বের করতে পারবি না। এত সহজে যদি বের করতে পারতি তাহলে তো আমি এতদিন এখান পর্যন্ত আসতে পারতাম না। তোর মতো কত অফিসার আসলো আর গেল। তারপর আমি রিফাতের হাতের মধ্যে মরিচার গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচার গুঁড়া দেওয়ার পরে সে লাফাতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমি তখন তাকে বললাম সব কিছু স্বীকার করার জন্য, আর সে সহ্য করতে না পেরে তখন সে আমাকে বলতে লাগলো, স্যার সব কিছু বলছি, তবুও প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি অনেক বেশি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন, আমি বাঁচতে চাই, আমি এই যন্ত্রণা আর নিতে পারছি না। আমার সঙ্গে এই এলাকার এমপি সাহেব এবং রাষ্ট্রমন্ত্রী কামার সঙ্গে আছে, আর ওদের দুজনের সহায়তায় সকল টেরিস্ট বাংলাদেশের মধ্যে কাজ করতো। বিদেশে যদি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হতো সব ওরাই করতো, আমরা শুধু ওর হয়ে কাজ করতাম আর টাকা পেতাম। আমাকে এই পর্যন্ত আনার পেছনে শুধুমাত্র এই দুজনের হাত আছে। আমি রিফাতকে গাড়িতে তুলে ক্যাম্পে পাঠিয়ে দিলাম। তারপর আমি গাড়িতে উঠে পড়লাম, উদ্দেশ্য বাকি দুজনকে ধরার জন্য। ওদিকে সাদিয়াকে তার বাবা বলতে লাগলো, সাদিয়া, তুই কেন বুঝতে পারছিস না ছেলেটার পরিচয় বলতে কোনো কিছুই নেই। ছেলেটার মা বাবাকে কি তার পরিচয় আমরা কোনো কিছুই জানি না। আর একটা ছেলের ব্যাপারে না জেনে না বুঝে আমি তোকে তার হাতে তুলে দিতে পারি না। ওর পরিচয় দেওয়ার মতো যদি কোনো কিছু থাকতো তাহলে তো দিয়ে দিতাম, কিন্তু এটা সম্ভব না। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? ওর মা বাবা ছোটবেলায় মারা গেছে, ও মানুষ হয়েছে গ্রামের কোনো একটা চেয়ারম্যানের কাছে, তাহলে অসুবিধাটা কোথায়? সে তো তার নিজের প্ল্যাটফর্ম তৈরি করেছে, সে নিজের যোগ্যতায় এত দূর পর্যন্ত এসেছে। তুমি এভাবে ছোট করে কথা বলতে পারো না। দেখ, মানুষ যখন জিজ্ঞাসা করবে তখন আমি কি বলবো? ছেলের কোনো পরিচয় নেই, ছেলেটা এতিম। একটা এতিম ছেলের হাতে কি করে আমি একটা মেয়েকে তুলে দিতে পারি জেনে শুনে? বাবা, তুমি একটা বার চিন্তা করে দেখো তো, আজকে যদি আমি তার জায়গায় থাকতাম আর ও যদি আমার জায়গায় থাকতো, তখন কি করতে তুমি? একবার বাস্তবটা বোঝার চেষ্টা করো। ছেলেটা যদি খারাপ হতো তাহলে মেনে নিতাম। ছেলেটা নিজে কষ্ট করে এত কিছু করে এ পর্যন্ত এসেছে, আর তার জন্য তুমি এরকম কথা বলছো? তোমাকে এখন বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। সাদিয়ার বাবা কিছুক্ষণ চুপ করে রইল, আর কিছুক্ষণ চুপ করে থাকার পর তখন আর অমত করলো না, তারপর রাজি হয়ে গেল। আর এদিকে আমি যখন দুজনকে ধরার জন্য খবর পেলাম ওরা দুজন একসঙ্গেই আছে, তারপর আমি সেই বাসায় হামলা করলাম। সে বাসায় হামলা করার পরে অনেক গুলাগুলি হলো। তারপর আমি ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখতে পেলাম দুইজনেই আমার জন্য অপেক্ষা করছে।
তখন আমাকে দেখে এমপি সাহেব বলতে লাগলো, তোর কাজে আমি অনেক খুশি হয়েছি। তুই চাইলে আমার হয়ে কাজ করতে পারিস। তোকে অনেক টাকা দিব, তোকে পুরো বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিব। আর এসব চাকরি করে কি হবে? এসব চাকরি করে মানুষ আমাকে নতুন করে চিনবে। একটা ভালো মানুষ বা একটা সৎ অফিসার গোটা দেশকে পাল্টে দিতে পারে। সেটাই আমি করেছি এবং সেটাই আমি করব। দেখ, তুই কিন্তু বুঝতে পারছিস না তুই কত বড় সুযোগ হাতছাড়া করছিস। আমাদের সঙ্গে কাজ করার জন্য অনেক লোক বসে থাকে, কিন্তু আমরা তাদেরকে সুযোগ দিই না। কুত্তার বাচ্চা, তুই এবার মুখের উপর কথা বলছিস? তোর জন্য কত কত মেয়ের, কত কত ছেলের জীবন নষ্ট হয়েছে। পুরো দেশটাকে তুই নষ্ট করে দিয়েছিস। এখন তুই মারা গেলে পুরো দেশটা রেহাই পেয়ে যাবে। দেখ, তোর মতো 2 টাকার অফিসার কিন্তু অনেক দেখেছি আমরা। আর এই তোর মতো 2 টাকার অফিসার আমরা 2 মিনিটের মধ্যে বানাতে পারি, আর 2 মিনিটের মধ্যে মারতেও পারি। তোকে সরাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আমিও তো চাই তোরা তোদের ক্ষমতাটা এখন প্রয়োগ কর। তোদেরকে যদি এখন মেরে ফেলি, আমাকে একটু পরিশ্রম করতে হবে না বা সরকারকে জবাবও দিতে হবে না। শালা তোদেরকে বাঁচিয়ে রাখবো কি করে ভাবলি? আমি তোদের সঙ্গে চেয়ারম্যান আছে না, ওই চেয়ারম্যান কোথায় আছে? শালা কোথায় বল? কেন, চেয়ারম্যানকে দিয়ে তোর কি প্রয়োজন? ও না তোর গুরু? ও তোকে এ পর্যন্ত এনে অনেক বেশি ভুল করেছে। দোষটা হলো তার, না হলে কেউ নিজের পায়ে নিজের কুড়ুল মারে? হ্যাঁ, ভুলটা সেদিন আমি করেছিলাম। শুধুমাত্র কেন যে নীলার কথা শুনে মানবিকতা দেখিয়ে আমি তাকে ঢাকায় পাঠিয়েছিলাম পড়াশোনা করার জন্য। আমি বুঝতে পারিনি, সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। আর এখন আমার কাছে বাধা দিতে আসছে। এটাই তো পরিস্থিতি হয়ে গেছে। তোর টাকায় পড়াশোনা করে এখন তোকেই আমার অ্যারেস্ট করতে হচ্ছে। তবে এটা ঠিক যে তোকে আমি অ্যারেস্ট করে নিয়ে যাব না, তোকে আমি সরাসরি মেরে ফেলবো। কারণ তুই যে জঘন্য, এই জঘন্য পাপের শাস্তি পাবি এখন। তারপর চেয়ারম্যানকে গুলি করে দিলাম। চেয়ারম্যান সেখানেই মারা গেল। আর বাকিদেরকে আমি অ্যারেস্ট করে নিয়ে আসলাম। তারপর স্যার আমাকে সকলের সামনে সম্বর্ধনা দিলেন। আমি আমার টিম সহ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হলো। আর এইভাবেই পার হয়ে গেল 2 দিন। তারপর সাদিয়ার বাবা নিজে থেকে আমাকে কল করলো আর বিয়ের দিন তারিখ ঠিক হলো। শেষ পর্যন্ত আমার আর সাদিয়া বিয়েটা হয়েই গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি আর পিছন থেকে আমাকে রাফি আর রাজু বলতে লাগলো, স্যার, এবার তো আপনার হয়ে গেল। আর আপনার বন্ধুরও মনে হয় সামনে বিয়ে হয়ে যাবে, কারণ এত বড় একটা চাকরি করছে, ওর বিয়ে হয়ে যাবে। কিন্তু আমরা কি দোষ করলাম? মাত্র তো আমারটা হলো, দেখি তোমাদেরটা সামনে হয়ে যাবে। চিন্তা করো না, তোমাদের বিয়ের জন্য আমি ছুটির ব্যবস্থা করে দেব। আপাতত আমাকে ভিতরে যেতে দাও। কিরে ভাই, তুই ভিতরে যাবি মানে? এতদিন পরে তোর সঙ্গে দেখা হলো, কথা বলবো, হুট করে ফোন করে বললি তোর বিয়ে। এতদিন তোর সঙ্গে কোনো কথা নেই, আর এখন তুই এসেই ভিতরে চলে যাবি? এটা তো হতে পারে না। দেখ ভাই, তুই এতদূর পর্যন্ত জার্নি করে এসেছিস, এখন একটু গিয়ে ঘুমা। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, কালকে তোর সঙ্গে আড্ডা দিব। রাফি, রাজুকে নিয়ে যাও। না রে ভাই, আগে তোর সঙ্গে আড্ডা দেব, পরে তুই বাসর রাত করিস। বাসর রাত পরেও তো করা যাবে, তাই না? ভাবি তো আর তোর জন্য পালিয়ে যাচ্ছে না। ভাই ভাই, আমি বুঝতে পারছি তোরা আমাকে ভিতরে যেতে দিবি না। হে নে 2000 টাকা, এটা ছাড়া আমার কাছে বড় কোনো টাকা নেই। এখন আর এটিএমও বুথে যেতে পারবো না, আর টাকা দিতেও পারবো না। ঠিক আছে, এই 2000 টাকাই আমার থাকুক। রাফি, চল বেচারাকে একটু ভিতরে পাঠিয়ে আমরা চলে যাই, গিয়ে আমরাই আড্ডা দেই। আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার পর দেখলাম মানুষটা ঘুমটা দিয়ে বসে আছে। আমাকে দেখে কিছুটা নড়াচড়ে বসলো। আমি যাওয়াতেই সে তার নিজের ঘুমটা খুলে আমাকে বলতে লাগলো, এতক্ষণে আসার সময় হলো তোমার? আমি সে যে কখন থেকে তোমার জন্য ওয়েট করে আছি। ফাজলামো করো আমার সঙ্গে? আমাকে এখানে বসিয়ে রেখে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিবে? আরে এতদিন পরে রাজু এসেছে, ওর সঙ্গে জাস্ট আমার ফোনেই কথা হতো, কখনো দেখা হয়নি। আর আজকে এতদিন পরে দেখা হলো, আর এখনো পর্যন্ত সময় দিতে পারলাম না। সেটা ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আসতে এত লেট হলো কেন? ওরা তো দেখেই টাকা দিলে চলে যেত। তুমি এত কিপটে কেন? এইরকম কিপটে জামাই আমার একদম পছন্দ না।
তাই নাকি? তা এই যে শাড়িটা পরেছো, এই শাড়িটা কিন্তু বেশি দাম না, 30,000 টাকা দাম মাত্র। 30,000 টাকা কী পরিমাণ কষ্ট হয় এটা একমাত্র আমরা ছেলেরাই জানি। ঠিক আছে, তোমার 30,000 টাকার শাড়ি আমি খুলে ফেলে দিলাম। আমি এভাবেই তোমার সামনে ঘুরে বেড়াবো, শাড়ি ছাড়া কোনো কিছুই পরবো না। আমি তখন মুচকি এসে তাকে শক্ত করে জড়ি ধরলাম। সেও আমাকে জড়ি ধরে কিছুটা লজ্জা পেয়ে গেল। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পগুলো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।